হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। নতুন বিষয় বলতে এর আগের দিন আমরা টেটের যে ক্লাস শুরু করেছিলাম, প্রথম ক্লাস ছিল হচ্ছে সাইকোলজি নিয়ে। আজকের টেটের দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব বৃদ্ধি এবং বিকাশ নিয়ে। এর আগের দিন আমরা সাইকোলজি বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছি। আজকের তার দ্বিতীয় পার্টে আমরা বৃদ্ধি অর্থাৎ বৃদ্ধির বৈশিষ্ট্য এবং বিকাশ বা বিকাশের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা প্রথম ক্লাসটি দেখোনি তারা আগের ক্লাসে বা ক্লাস 1-এ গিয়ে দেখো, তোমরা প্রথম ক্লাসটা পেয়ে যাবে। তো শুরু করছি দ্বিতীয় ক্লাস, বৃদ্ধির বৈশিষ্ট্য। বৃদ্ধি বলতে সাধারণত আমরা একজন ব্যক্তির দৈহিক আকার আয়তনগত পরিবর্তনকে সাধারণত বুঝে থাকি। এটা সাধারণত দৈহিক বিষয়ের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বিকাশটা আবার একটু আলাদা। বিকাশ হচ্ছে দৈহিকের সঙ্গে তার মানসিক, প্রাক্ষবিক, সামাজিক সমস্ত দিকের বিকাশ বা সমস্ত ক্ষেত্রের বিকাশকে আমরা সাধারণভাবে বা সমস্ত ক্ষেত্রের যে পরিবর্তন, উন্নতি, সেই উন্নতিকে আমরা বিকাশ বলে থাকি। তো তাহলে দৈহিকটা আমরা কি বলছি? বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত, বা বৃদ্ধি বিষয়টা হচ্ছে আমাদের দৈহিক আকার আয়তনের যে পরিমাণগত পরিবর্তন, সেটাকে আমরা সাধারণভাবে বৃদ্ধি বলে থাকি। এইবারে এর যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ বৃদ্ধির যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি আমরা একটু আলোচনা করি, তাহলে এই বৃদ্ধির সম্পর্কে আমরা সঠিক ধারণা তৈরি করতে পারব। তো প্রথমে যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যতে বলছে বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই বৃদ্ধি ঘটে। অর্থাৎ বৃদ্ধি কি না, বংশধারা, আমাদের যে বংশগতি আমরা যেটা বলি, অর্থাৎ জিন এবং পরিবেশের মিথস্ক্রিয়া, এই দুটোর ইন্টারাকশন বা মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু বৃদ্ধি ঘটে থাকে। এখানে বলছে অনেক মনোবিদ মনে করেন বৃদ্ধির উপর বংশধারার প্রভাব অধিক, আবার অনেকের মত হলো পরিবেশের কারণেই বৃদ্ধি ঘটে। অধিকাংশ মনোবিদ অবশ্য মনে করেন বৃদ্ধি বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। কার প্রভাব বেশি বা কার প্রভাব কম তা অবান্তর প্রশ্ন। অর্থাৎ অনেক মনোবিদ, কেউ বলছে যে বৃদ্ধির ক্ষেত্রে বংশগতি বা জিনের প্রভাব বেশি, কেউ বলছে পরিবেশের প্রভাব বেশি, কিন্তু বেশিরভাগ মনোবিদ বা আমরা সাধারণত দেখে থাকি যে বৃদ্ধির ক্ষেত্রে বংশধারা ও পরিবেশ বা বংশগতি ও পরিবেশের দুটোরই মিথস্ক্রিয়ার ফলেই বৃদ্ধি ঘটে থাকে, এবং কার প্রভাব কম বা বেশি সেটা কিন্তু সঠিকভাবে বিচার বিবেচনা করা যায় না। কেমন না, আমরা দেখে থাকি যে একটা ফ্যামিলিতে বেশিরভাগ মানুষই লম্বা, সেক্ষেত্রে দেখা যায় যে নতুন যে জন্মেছে সেও কিন্তু লম্বা হয় বা লম্বা হয়ে থাকে, বা দেখা যায় যে সেই ফ্যামিলিতে সবাই লম্বা, তার মানে একটা জিনগত প্রভাব আছে। আবার দেখা যায় যে পরিবেশের প্রভাবে কোনো একটা ফ্যামিলিতে হয়তো সবাই বেঁটেখাটো, একজন হয়তো অনেকটা বেশি লম্বা। তার কারণ কি? পরিবেশের প্রভাবে ব্যায়াম ট্যায়াম বা খেলাধুলা করে সে তার যে গঠন, সেই গঠনগত দিক থেকে সে অনেকটা বেশি লম্বা হয়ে গেছে। তো এক্ষেত্রে বংশধারা, পরিবেশ উভয়ই মিথস্ক্রিয়ার ফলেই কিন্তু বৃদ্ধি ঘটে থাকে। এবার দ্বিতীয়ত বলছে বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। এখানে কি বলছে? জন্ম থেকে 2 বা 2.5 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির হার বেশি, আবার 2 বছর 6 মাস অর্থাৎ 2.5 বছর বয়স থেকে বয়ঃসন্ধিক্ষণের 2 বছর পূর্ব পর্যন্ত বৃদ্ধির হার একটু হ্রাস পায়। আবার বয়ঃসন্ধিক্ষণের পূর্ব মুহূর্ত থেকে বৃদ্ধির হার পুনরায় দ্রুত গতিতে ঘটতে থাকে, এবং বয়ঃসন্ধিক্ষণের পরে ধারাবাহিকভাবে বৃদ্ধির হার হ্রাস পায়। অর্থাৎ এখানে কি বলা হলো যে প্রথমে জন্মের
পর অর্থাৎ যেটা আমরা শৈশবকাল বলছি, শৈশবকালে দেখা যায় যে বৃদ্ধির হার বেশি থাকে, আবার বাল্যকালে গিয়ে কমে যায়, আবার কৈশোরকালে গিয়ে বৃদ্ধির হার কিন্তু বেশি হয়, আবার বয়ঃসন্ধি বা কৈশোরকালের পরে কিন্তু আবার কমে যায়। অর্থাৎ বৃদ্ধির হার কখনো বেশি এবং কখনো কম, কখনো বেশি কখনো কম, এইভাবে বৃদ্ধি কিন্তু ঘটে থাকে। এবং এই বৃদ্ধি কিন্তু সারা জীবনব্যাপী প্রক্রিয়া নয়, বৃদ্ধি একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। এই যে বলছে বয়ঃসন্ধিক্ষণের পরে গিয়ে বৃদ্ধির হার হ্রাস পায়, অর্থাৎ কমে যায়। অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি যে 21 বা 23 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি ঘটে, তারপরে মেয়েদের ক্ষেত্রে 18-19 বছর বয়স পর্যন্ত বৃদ্ধি ঘটে, তারপর কিন্তু আর বৃদ্ধি ঘটে না, বিকাশ ঘটে থাকে। বিকাশ সারা জীবনব্যাপী হয়, কিন্তু বৃদ্ধি সারা জীবনব্যাপী হয় না, এটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত গিয়ে থেমে যায়। এবারে এটা একটু তারতম্য বলতে কিছু জনের 1-2 বছর কম বেশি হয়, হয়তো কেউ 20 বছর পর্যন্ত যা বেড়েছিল সেটাই আছে, আবার কেউ 21 বছর বয়সে পর্যন্ত যা বেড়েছিল সেটাই আছে। তো এক্ষেত্রে একেবারে নির্দিষ্ট নয়, তবে এইভাবে এই গতিতে কিন্তু হবে, অর্থাৎ শৈশবে বেশি হয়, সেই তুলনামূলকভাবে বাল্যকালে হারটা কম, আবার কৈশোরকালে গিয়ে আবার বৃদ্ধির হারটা বেড়ে যায়, আবার কৈশোরকালের শেষে হচ্ছে বৃদ্ধির হার কমে যায়। এইভাবে বৃদ্ধি কি না, বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন হয়। তারপরে তৃতীয়ত যে বৈশিষ্ট্য বলছে বৃদ্ধি ও অনুশীলন। বৃদ্ধির উপর অনুশীলনের প্রভাব সম্পর্কিত একাধিক পরীক্ষা হয়েছে এবং ধনাত্মক প্রভাবের প্রমাণ পাওয়া যায়। যেমন হিলগার্ড, এটা গাউ না, এটা হিলগার্ড হবে, হিলগার্ড 1932 এবং ব্রুনার 1963 খ্রিস্টাব্দে। তারপর কি বলছে, উপযুক্ত বৃদ্ধির জন্য শিক্ষকগণ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শিক্ষার্থীদের অনুশীলনের ব্যবস্থা করবেন। তো যেটা বলছে সেটা হলো যে অনুশীলনের দ্বারা বৃদ্ধির ক্ষেত্রে ধনাত্মক প্রভাব, অর্থাৎ তুমি যদি এই যে একটু আগে বললাম পরিবেশের প্রভাবে যখন বলছিলাম যে বৃদ্ধি ঘটে, তুমি যদি তোমার যা হাইট, তুমি যদি প্রতিনিয়ত ব্যায়াম বা শরীরচর্চা করো, ছোট দৌড়াও বা বিভিন্ন ধরনের শরীরচর্চা করো, তাহলে কিন্তু তোমার বৃদ্ধির হার একটু হলেও বেড়ে যাবে বা বৃদ্ধি বেশি হবে। এই যে পরিবেশের প্রভাবে বলছে, এটা হচ্ছে এই অনুশীলনের দ্বারা কিন্তু বৃদ্ধির তারতম্য ঘটে। তো এই অনুশীলনের প্রভাব, অনুশীলন তুমি যত, শরীরচর্চা তুমি যত বেশি করবে তত কিন্তু তোমার বৃদ্ধির হার বেশি হবে। তো এটাই বলছে যে ধনাত্মক প্রভাব আছে। তারপর চতুর্থ পয়েন্টে কি বলছে, শিশুর মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য দেখা যায়। বৃদ্ধির হারের পার্থক্য বলতে বলছে কিছু শিশু দ্রুত গতিতে বৃদ্ধি পায়, আবার কোনো কোনো শিশু স্লথ গতিতে বৃদ্ধি পায়। অর্থাৎ এই যে বৃদ্ধির হার একটু আগেই বললাম যে কেউ একটু দ্রুত গতিতে বৃদ্ধি পায়, আবার কেউ হচ্ছে তার গতি হচ্ছে কম। কিন্তু বৃদ্ধির এই যেটা বললাম, শৈশবে বেশি, বাল্যকালে একটু কম, আবার কৈশোরে বেশি, এটা কিন্তু সবার সমান। কিন্তু কেউ দেখা যায় যে 2 বছর বয়সে সে 3 ফুট বা 4 ফুট লম্বা হয়ে গেছে, আবার কেউ বা 10 বছর বয়সে গিয়ে দেখা যায় যে সে 5 ফুট লম্বা হয়ে গেছে। আবার কেউ দেখা যায় 10 বছর বয়সে গিয়ে সে কিন্তু সেই একই ফ্যামিলির একই মায়ের সন্তান, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় কম, বা অন্য ফ্যামিলিরও হতে পারে কম। 10 বছর বয়সে যে হাইট হওয়ার কথা সেই হাইট তুলনামূলকভাবে কম, বা এই যে আমরা কেউ লম্বা কেউ বেঁটে, এটার কারণ হচ্ছে এই যে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির সমহারে কিন্তু হয় না, সমানভাবে হয় না। একই বয়সে কেউ কম হয় কেউ বেশি হয়। তারপরে কি বলছে যে ব্যক্তিভেদে বৃদ্ধির সমহার সাধারণভাবে বজায় থাকে। যে শিশু বৃদ্ধির ক্ষেত্রে অন্যান্যদের থেকে এগিয়ে থাকে সে সারা জীবন এগিয়ে থাকে। এবারে এই যেটা বলছে যে ব্যক্তিভেদে বৃদ্ধির হার কিন্তু সাধারণভাবে এগিয়ে থাকে, কি না, যে ছোটোবেলা থেকে যার বৃদ্ধির ধরনটা হচ্ছে দ্রুত গতিতে, মানে ছোটোবেলায় দেখা যায় যে সে অনেকটা লম্বা, সে কিন্তু সর্বদাই লম্বা হবে বা তার বৃদ্ধির হারটা সর্বদাই বেশি হবে। আবার দেখা যায় যে যে ছোটোবেলা থেকেই বেঁটেখাটো, সে কিন্তু আগাগোড়াই বেঁটেখাটো থাকে। এটা সাধারণভাবে লক্ষ্য করা যায়, তবে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর বিপরীতও ঘটে, সেটা হচ্ছে খুব কম, একেবারেই কম।
খুবই কম, সংখ্যায় খুব কম, যে দেখা যায় যে যে ছোটোবেলায় একটু বেঁটেখাটো ছিল কিন্তু হঠাৎ করে অনেকটাই লম্বা হয়ে গেছে। কিন্তু বিশেষত এই যে ব্যক্তিভেদে বৃদ্ধির সমহার সাধারণভাবে বজায় থাকে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে সমান হারে বৃদ্ধি ঘটে, বা এই যেটা বলছিলাম যে কৈশোরকালে বেশি বা শৈশবে বেশি, বাল্যকাল এবং কৈশোরের পরে কম, এটা কিন্তু সবার ক্ষেত্রে সমান। তারপরে যেটা বলছে যে একটা স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন ও ধারাবাহিক, অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে এই বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে অসুবিধাজনক। শিশুর বৃদ্ধি নিরবিচ্ছিন্নভাবে ঘটে, বয়সভেদে বৃদ্ধির হারের পরিবর্তন ঘটে, কিন্তু কোনো বয়সে থেমে গিয়ে আবার শুরু হয় এমনটি, কোনো বয়সে থেমে গিয়ে আবার শুরু হয় এমনটি ঘটে না। তাই বৃদ্ধির একটি অন্যতম শর্ত। অর্থাৎ এখানে কি বলছে, এখানে ভাষাটা একটু এদিক ওদিক হয়ে আছে। তো যাই হোক, এখানে যে বিষয়টা বলছে যে বৃদ্ধি হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কন্টিনিউ কিন্তু বৃদ্ধি হবে, এরকম নয় যে বৃদ্ধি থেমে গেছে আবার হঠাৎ করে শুরু হয়েছে, এরকম কিন্তু হবে না। কম বেশি হবে, কোথাও কোনো বয়সে কম, কোনো বয়সে বেশি, হ্যাঁ, কিন্তু একেবারে থেমে গিয়ে আবার হঠাৎ করে শুরু হবে এটা কিন্তু হবে না। অর্থাৎ এটা একটা নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিকভাবে মানে ওই যে একটা বয়সে কম, একটা বয়সে বেশি, আবার একটা স্টেজে বা একটা স্তরে কম, একটা স্তরে বেশি, এইভাবেই কিন্তু বৃদ্ধি প্রত্যেকটা মানুষের জীবনে এইভাবেই বৃদ্ধিটা ঘটে এবং কন্টিনিউয়াস একটা প্রসেস, এবং সেটা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। এই নয় যে বৃদ্ধি সারা জীবন, একটু আগেই বললাম সারা জীবন কিন্তু নয়, ওই 21-22 বা মেয়েদের ক্ষেত্রে 18-19 এই বয়স পর্যন্ত বৃদ্ধিটা কন্টিনিউ ভাবে ঘটবে, সেটা কখনো কম বা কখনো বেশি। তাই এটাকে বলা হচ্ছে এটি একটি নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক একটি প্রক্রিয়া। তো এই গেল হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য। তো আমরা আজকে বৃদ্ধি সম্পর্কে জানলাম। বৃদ্ধিতে আমরা কি কি দেখলাম? বৃদ্ধি হচ্ছে বংশগতি ও পরিবেশের মিথস্ক্রিয়ার ফল। বৃদ্ধি বিভিন্ন বয়সে বৃদ্ধির হার বিভিন্ন। তারপর বৃদ্ধির ক্ষেত্রে অনুশীলনের প্রভাব লক্ষ্য করা যায়। তারপর কি দেখলাম যে শিশুর বৃদ্ধির হারের পার্থক্য লক্ষ্য করা যায়, ব্যক্তিভেদে সমহারে বজায় থাকে, এবং একটা বৃদ্ধি হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া। তো এটা গেল বৃদ্ধির বৈশিষ্ট্য। আমরা পরবর্তী ক্লাসে আবার বিকাশের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখব, বা বিকাশ বলতে কি বোঝায় সেই সম্পর্কে আমরা জানব। তারপরের ঠিক ক্লাসে আমরা বৃদ্ধি এবং বৈশিষ্ট্যের পার্থক্য দেখলে আমরা বৃদ্ধি এবং বিকাশের মধ্যে সঠিক ধারণাটা আমাদের মধ্যে তৈরি হবে। এই বৃদ্ধি বিকাশ এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ টেটের ক্ষেত্রে। তো সেই জন্য চ্যাপ্টারটা ভালো করে আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো আজ এ পর্যন্ত। যাদের এই রকম বিভিন্ন টেট বা স্কুল কলেজ রিলেটেড বিভিন্ন নোটিফিকেশান, বিভিন্ন বিষয় সম্পর্কে জানা, বা এই বিষয়ভিত্তিক আমার এই চ্যানেলে সাধারণত আমি এডুকেশান এবং পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো যাদের এই সম্পর্কিত বিষয়বস্তুর জানার ইচ্ছা আছে বা এই সম্পর্কিত বিষয়বস্তু প্রয়োজন, তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং আমি এই চ্যানেলে টেট সম্পর্কিত সমস্ত বিষয় বা সমস্ত চ্যাপ্টারগুলো ধাপে ধাপে প্রতিনিয়ত আমি নিয়মিতভাবে আলোচনা করব। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার পরে অন্য ভিডিওতে। ধন্যবাদ।